বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানটা নিয়ে আমাদের এখন আলোচনা হবে। হিসাব বিজ্ঞানে তোমাদের লাস্ট ক্লাসে এই অঙ্কটা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এই ব্যালেন্সটা তোমাদেরকে আমি নির্ণয় করতে দিয়েছিলাম। আমরা এরপর থেকে আজকে আলোচনা শুরু করব। দেখো এরপরে আলোচনা কি আছে, সিডি বা সিএফ সময়ের শেষ তারিখে নিরূপণ করা হয় এবং উদ্বৃত্ত পুনরায় বিডি বা বিএফ নামে পরবর্তী সময়ের প্রথম তারিখে বিপরীত পাশে লেখা হয়। যখন কোনো হিসাবের মোট ডেবিট বা মোট ব্যালেন্স মোট ক্রেডিট পোস্টিং সমান হয়, আচ্ছা, এই হিসাবের উদ্বৃত্ত শূন্য অথবা ব্যালেন্স সিডি বা বিডি লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এটা আমাদের এগুলো আলোচনা এর আগে হয়েছে। মানে টিচকের মধ্যে সিডি এবং বিডি লিখে সিডি দিয়ে আমরা যে মাসের শেষ ওই মাস থেকে উদ্বৃত্তটা নিয়ে গিয়ে বিডি দিয়ে পরবর্তী মাসের প্রথমে সেটা লিখি। কিন্তু এখানে আসলে মূলত এরকম কোনো সিস্টেম নেই। এখানে সরাসরি ব্যালেন্স প্রত্যেকটা বের হয়ে যায়। আর এখানে আলাদা করে এই হিসাবে উদ্বৃত্ত শূন্য অথবা ওই হিসাবে সিডি বা বিডি লেখার প্রয়োজন। এই ধরনের হিসাবকে সমতা, মানে যেগুলোতে আসলে ব্যালেন্স নাই সেগুলোতে বিডি এবং সিডি লেখার প্রয়োজন নাই, সেগুলোতে সমতা হয়ে গেছে, সমতা প্রাপ্তি হিসাব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের হিসাবের সাধারণ স্বাভাবিক উদ্বৃত্ত কি। হিসাবের শ্রেণীতে স্বাভাবিক উদ্বৃত্ত সাধারণত কোনটা কোনটা, যেমন সম্পদের সাধারণ উদ্বৃত্ত হবে কি, ডেবিট ব্যালেন্স বের হবে সব সময় সাধারণত স্বাভাবিক ব্যালেন্স। যদি সম্পদের ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স বের হয় তাহলে বুঝতে হবে প্রতিষ্ঠানের সমস্যা আছে, মানে সে হয় ক্যালকুলেশনে কোনো সমস্যা অথবা তার দায় বেড়ে গেছে, প্রতিষ্ঠান দেওয়ালের দিকে চলে যাবে। তারপর দায়টা সাধারণত ক্রেডিট ব্যালেন্স বের হবে, মালিকানা সত্ত্ব সাধারণত ক্রেডিট ব্যালেন্স বের হবে, আয়টা সাধারণত ক্রেডিট ব্যালেন্স বের হবে, ব্যয়টা সবসময় ডেবিট ব্যালেন্স বের হবে। আচ্ছা, এরপরে আমরা একটা অঙ্কে চলে যাব, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ। এখানে কিছু এন্ট্রি লেনদেন দেওয়া আছে। এই লেনদেনগুলো থেকে প্রথমে জাবেদা প্রস্তুত করতে হবে, জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করতে হবে। তো আমি জাবেদাটা তোমাদেরকে প্রস্তুত করে দিব না, কারণ তোমরা জাবেদাটা পারো। তো এখানে তোমাদের বইতেও জাবেদাটা করে দেওয়া আছে। তো আমরা মৌখিকভাবে আলোচনা করতেছি, দেন আমরা খতিয়ানটা আমি তোমাদেরকে করে দিব ইনশাআল্লাহ। তো দেখো, 2017 সালের মার্চের 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে অন্য লেনদেন সমূহ নিম্নে দেওয়া হলো। আচ্ছা, মার্চ মাসের 1 তারিখ আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, তাহলে এটা জাবেদা কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেউ কখনো ভুলে আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাব লিখবে না। আমি এই কথাটা অনেকবার বলছি আগেও, এখনো বারবার বলতেছি। একটা প্রতিষ্ঠানের জন্য ক্রয় হিসাব শুধুমাত্র ওইটাই যে ক্রয়টা করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে, যে পণ্যটা শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটাই একমাত্র ক্রয় হিসাব। বাকি আসবাবপত্র ক্রয়, মণিহারি ক্রয়, এগুলো কখনোই ক্রয় হিসাবে যাবে না, এগুলো আলাদা আলাদা। যেমন এখানে আসবাবপত্র ক্রয়, এটা হবে আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এরপরে হচ্ছে পণ্য বাকিতে ক্রয়, 30,000 টাকা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, এখানে পণ্য ক্রয়, সো ক্রয় হিসাব ডেবিট, আর বাকিতে কেনার কারণে পাওনাদার হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় করা হয়েছে, যেহেতু এখানে নামও লেখা নাই আবার নগদও লেখা নাই, নাম না লিখে থাকলেই এটাকে তোমাকে নগদ হিসাবে ধরে নিতে হবে, যদি নগদ লিখা নাও থাকে। আচ্ছা, তাহলে বিক্রয় হিসাব নগদে করা হয়েছে, তাহলে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বহি ফেরত, মানে ক্রয় করে আনছো সেটা তুমি ফেরত পাঠিয়ে দিছো, বহি ফেরত, তাহলে এটা হচ্ছে ক্রয় ফেরত। বহি ফেরতটা কি, ক্রয় ফেরত। তো ক্রয় যেহেতু ডেবিট, সো ক্রয় ফেরতটা ক্রেডিট হবে, কারণ ক্রয়কৃত মাল তুমি পাঠাই দিছো, তাহলে ব্যয় কমে গেছে, সো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। তাহলে ক্রয়টা কার কাছ থেকে করছো, পাওনাদার। পাওনাদার তোমার কাছে টাকা পাওয়ার কথা ছিল, যেহেতু তার মাল তাকে ফেরত পাঠাই দিছো, সো তোমার দায়টা কমে গেছে, সো পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদারকে পরিশোধ করা হলো 10,000 টাকা, পাওনাদারের টাকা পাওনাদারকে দিয়ে দেওয়া হয়েছে, তাই পাওনাদার হিসাব ডেবিট এবং নগদ টাকা পরিশোধ করা হয়েছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে হিসাব খোলা হলো, যেহেতু ব্যাংকে হিসাব খোলা হলো, তোমার ক্যাশ থেকে টাকাটা ব্যাংকে চলে গেছে, তাহলে ক্যাশ থেকে টাকাটা কমে গেল, তার মানে নগদের টাকা কমে গেল, ব্যাংকে টাকা বেড়ে গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকে টাকা জমা হলো, সম্পত্তি বেড়ে গেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু কমে গেছে, সেটা একটা সম্পদ,
নগদ টাকা সম্পদ কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তুমি পণ্য বিক্রি করছো, তো ক্রেতা তোমাকে কি করছে, চেক দিয়ে দিছে, তাহলে এই চেকটা ব্যাংকে জমা হয়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে ৮,০০০ টাকা ঢুকে গেল, সেই জন্য ব্যাংকে সম্পদ বৃদ্ধি পেল, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় করছো, বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে, তাই আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, তাহলে পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় করা হলো ৬,০০০ টাকা, শফিকের নিকট থেকে চেক মারফতে ক্রয় করা হয়েছে কত, ৬,০০০ টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ক্রয় পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। হ্যাঁ, চেক মারফতে কিনছো, যেহেতু চেক মারফতে, সো টাকাটা তোমার ক্যাশ যাচ্ছে না, নগদ যাচ্ছে না, যাচ্ছে কোত্থেকে, ব্যাংক থেকে, সো ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো ৫,০০০ টাকা, বেতন একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলেও ক্রেডিট ডেবিট হয়, তাহলে বেতন হিসাব ডেবিট। নগদ টাকার মাধ্যমে তুমি তোমার কর্মচারীদের বেতন পরিশোধ করেছো, তাই নগদ টাকা চলে যাওয়ার কারণে সম্পদ কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট, তার মানে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো আমরা এখানে সবগুলো ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করে ফেললাম। ওই ১ তারিখে যে এটা আমি অবশ্য বলি নাই, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হবে, কারণ নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। আচ্ছা, এরপরে এই তোমাদের আমরা যা বলছি এখানে সবগুলো দেওয়া আছে, তো এইগুলো সবগুলোকে হিসাব নিকাশ করে দেখা হলো যে এখানে মোট হিসাব মানে টোটাল যতগুলো লেনদেন হচ্ছে, এই লেনদেনগুলোর ভিতরে মোট হিসাবের পরিমাণ হচ্ছে কয়টা, দেখো ৯টা। নগদান হিসাব এখানে আছে, মূলধন হিসাব আছে, আবরপত্র হিসাব আছে, ক্রয় হিসাব আছে, পাওনাদার হিসাব আছে, বিক্রয় হিসাব আছে, বই ফেরত হিসাব আছে, ব্যাংক হিসাব আছে, বেতন হিসাব আছে। তো এইগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে খতিয়ান তৈরি হবে, এগুলো প্রত্যেকটার জন্য কি হবে, আলাদা আলাদা করে খতিয়ান তৈরি হবে। তো আমি তোমাদেরকে প্রথমে নগদানের যে খতিয়ানটা সেটা আমি নিজেদের তোমাদের করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করবা, ঠিক আছে, কারণ নগদানটা একটু বড় তো, এবং সেগুলোর মধ্যে সকল হিসেবগুলো প্রায় চলে আসছে, আসুক বা না আসুক আমি নগদটা তোমাদেরকে করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা করে আমাকে সেগুলো দেখাবে। প্রথম অবস্থায় তোমরা টিচকটা নিয়ে আমাদের আজকে আলোচনা, এরপরে আমরা ইনশাল্লাহ চলমান জ্ঞান নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমরা বোর্ডে চলে যাচ্ছি। আমরা এখন খতিয়ানের জন্য ছক আঁকছি টিচক পদ্ধতিতে, তোমরা আগেও দেখেছিলে, আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। প্রথমে মাঝামাঝি একটা দাগ টান দিবা, এটা হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট, দুই পাশ। এটা হচ্ছে নগদানের জন্য ঘর, সেজন্য আমরা হিসাবের নামটাও উপর দিয়ে লিখতে হবে, নগদান হিসাব। ওকে, এরপর দেখো তারিখের জন্য একটা ঘর, বিবরণের জন্য একটা ঘর, জাবেদা পৃষ্ঠার জন্য একটা ঘর। আবার একই অবস্থা, ক্রেডিট পাশেও তারিখের জন্য একটা ঘর, বিবরণের জন্য একটা ঘর, জাবেদা পৃষ্ঠার জন্য একটা ঘর, আর টাকার জন্য একটা ঘর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এ হচ্ছে তোমাদের ঘর প্রস্তুত হয়ে গেল। এবার তোমরা তোমাদের বইতে জাবেদাতে চলে যাবা, আমরা একদম প্রথম থেকে জাবেদা থেকে করা শুরু করব, তোমরা এটা নিজেরা করবা জাবেদাটা। ওকে, এখানে 2017 সালের মার্চ মাস নিয়ে কাজ শুরু, মার্চ মাসের 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখে জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সো যেহেতু নগদান হিসাব ডেবিট, সো নগদের ডেবিট ঘরে আমরা টাকাটা বসাই দিব 1 লক্ষ টাকা। যেহেতু জাবেদাতে নগদান হিসাব ডেবিট, সো খতিয়ানের ডেবিট পাশে নগদের ঘরে 1 লক্ষ টাকা বসে যাবে। এখন বিবরণটা কি হবে, মূলধন, কারণ নগদ টাকাটা কিসের পারপাসে ঢুকছে, মূলধন পারপাসে ঢুকছে, কারণটা হচ্ছে মূলধন, সেই জন্য বিবরণ হিসেবে আমরা মূলধন লিখলাম। ওকে, একটা এন্ট্রি শেষ। এরপরে দ্বিতীয় তারিখে মানে মার্চের 2 তারিখে যেটা জাবেদা আসবাবপত্র ক্রয় করা হলো, সেখানে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো নগদান হিসাব ক্রেডিট হওয়ার কারণে আমরা তারিখটা লিখব ক্রেডিট পাশে, মার্চ মাসের 2 তারিখ, ক্রেডিট পাশে আমরা টাকাটা বসায় দিব 20,000 টাকা। যেহেতু জাবেদাতে নগদান হিসাব ক্রেডিট, সো খতিয়ানের ক্রেডিট পাশে 20,000 টাকা বসে যাবে। কোন পারপাস বা কোন কারণে, আসবাবপত্র ক্রয়ের কারণে, আসবাবপত্র
হিসাব। ওকে, এরপরের 3 তারিখের লেনদেনে নগদান নেই, 5 তারিখের লেনদেনে নগদান আছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, সো ডেবিট দিকে টাকাটা বসবে, তারিখটা দিবা 5 তারিখ, ডেবিট দিকে তোমাদের টাকা বসবে 25,000 টাকা। তারপরে কারণ কি, বিবরণ কি, কি কারণে নগদ টাকা তোমার ক্যাশে ঢুকলো বা তোমার প্রতিষ্ঠানে ঢুকলো, বিক্রয়ের কারণে, সো বিক্রয় হিসাব। ওকে, এরপরে হচ্ছে মার্চের 8 তারিখে কোনো লেনদেন নেই নগদানের, 12 তারিখে লেনদেন আছে নগদানের। 12 তারিখের লেনদেনটা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট, সো আমরা ক্রেডিট পাশে চলে যাব। মার্চ মাসের 12 তারিখ নগদ যেহেতু ক্রেডিট, সো আমরা ক্রেডিটের পাশে 10,000 টাকা লিখে দিব। নগদের ক্রেডিট পাশে 10,000 টাকা আমরা লিখে দিলাম, যেহেতু জাবেদাতে নগদান হিসাব ক্রেডিট। এখন কোন কারণে ক্রেডিট হয়েছে? পাওনাদারের কারণে। পাওনাদার হিসাব এর কারণে সেটা ক্রেডিট হলো, বিবরণে আমরা সেজন্য পাওনাদার লিখলাম। 18 তারিখ, মার্চ মাসের 18 তারিখ নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো নগদানের ক্রেডিট পাশে আমরা টাকাটা বসাই দিব 15,000 টাকা। এবং কি কারণে? ব্যাংকের কারণে, কারণ টাকাটা ব্যাংকে ঢুকছে, ব্যাংক হিসাব। ওকে, এরপরে হচ্ছে তোমাদের 22 তারিখে লেনদেন নাই নগদের, 25 তারিখে নগদের কোনো লেনদেন নাই, 28 তারিখে তোমাদের নগদের লেনদেন আছে। 28 তারিখে লেনদেনটা হচ্ছে কি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, সো খতিয়ানের নগদের ক্রেডিট ঘরে 5,000 টাকা বসে যাবে। নগদান হিসাবের ক্রেডিট দিকে 5,000 টাকা, কারণ জাবেদাতেও নগদান হিসাবে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, কোন কারণে? কারণটা হচ্ছে বেতন হিসাব। এই আমাদের নগদের লেনদেন এখানেই শেষ। এই হিসাবগুলোর মধ্যে এই মাসে আমাদের নগদের আর কোনো লেনদেন নেই। তো আমাদের এখন কাজ কী হবে? প্রথম কাজ হবে তোমাদের এখানে একটা দাগ টানা, দোনো পাশে টাকার ঘরে এভাবে একটা দাগ টেনে ফেলা। এখন তোমাকে হিসাব করতে হবে, দোনো পাশ যোগ করতে হবে আলাদা করে। তুমি আলাদা করে যোগ করে দেখবা কোন পাশটা বেশি আছে। দেখো, আমরা যদি এমনিতে দেখি, এখানে 1,25,000 টাকা আছে, আর এখানে 20,000, 10,000, 30,000, 40,000, 50,000 টাকা আছে। সো এই সাইডটা বেশি আছে। তো আমরা কি করব? ডেবিট পাশটা লিখে ফেলবো 1,25,000 টাকা, এটাকে বন্ধ করে দিব। ঠিক অনুরূপভাবে এটাই আবার এখানে লিখবো 1,25,000 টাকা, এটাকেও আমরা বন্ধ করে দিব। তো এরপরে আমরা কি করব? যেই পাশে টাকাটা কম আছে, এখানে এটা তো মিলে গেল 1,25,000 টাকা, কিন্তু এখানে তো 1,25,000 টাকা নাই। আমরা লিখছি 1,25,000 টাকা, কিন্তু আছে কত? 50,000 টাকা। ঘাটতি কত? 75,000 টাকা। এই 75,000 টাকা তোমার এন্ট্রির মধ্যে নাই। তার মানে এই 75,000 টাকা তোমার পকেটে এখনো রয়ে গেছে। মানে তোমার পকেটে ছিল 1,25,000 টাকা, তোমার খরচ হয়েছে 50,000 টাকা। সো তোমার পকেটে এখনো 75,000 টাকা আছে। এই টাকাটা ব্যালেন্স হিসাবে কোথায় যাবে? পরবর্তী মাসে, মার্চ মাসের হিসাবটা কোথায় চলে যাবে? এপ্রিলে। মার্চ মাসটা 31, ব্যালেন্স সিডিটা কেন মনে আছে তোমাদের? ক্যারি ডাউন, মানে আমরা এখান থেকে এটাকে উঠায় নিব, পরবর্তী মাসে নিয়ে যাই বসাবো। এখন পরবর্তী মাস তো আমাদের এখানে লেখা নাই, তো বুঝার সাথে জাস্ট লেখার জন্য এখানে লেখা যে এপ্রিল 1 তারিখ, মানে এপ্রিলের 1 তারিখে ব্যালেন্সটা প্রথমেই চলে আসবে বিডি হিসেবে, ব্রড ডাউন কত? 75,000 টাকা। শেষ তোমাদের এখানে নগদ হিসাব। আসলে এই টাকাটা এই ঘরে না, বসবে কি? মনে করো এটা এপ্রিলের হিসাব, এই টাকাটা এপ্রিলের ডেবিটের পাশে, এই পাশে এখানে টাকাটা দিয়ে, তারিখটা দিয়ে এখানে লেখা হবে যে ব্যালেন্স বিডি এত টাকা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে খতিয়ানটা কিভাবে করতে হচ্ছে টিচকের মাধ্যমে। তো তোমরা বাকি যে হিসাবগুলো আছে, এখানে মোট 9টা হিসাব আছে, নগদনটা আমি করে দিলাম, বাকি অন্য সবগুলো একই নিয়ম, বাকি 9টা সবগুলো তোমরা করে আমাকে পার্সোনালি আমার ইমোতে পাঠিয়ে দিবা। মানে এই লেনদেনগুলোর জাবেদা করবো প্রথমে, এবং সবগুলোর খতিয়ান টিচক পদ্ধতিতে করে তোমরা আমাকে পাঠিয়ে দিবা। ধন্যবাদ, আজকে এটুকুই। আল্লাহ হাফিজ।